আজকে এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আজ থেকে 29 তারিখ বিকেল 6টা পর্যন্ত প্রোগ্রাম করার পারমিশন প্রতিটা দল পাবে। যদি রেফন্ড কংগ্রেস সত্যিকারের অর্থে বিজেপির বিরুদ্ধে সত্যিকারের লড়াই করে, সত্যিকারের লড়াইটা যদি তৃণমূলের বিরুদ্ধে হয়, রাহুল গান্ধীকে একবার বসিরহাটের জমিনে নিয়ে এসে তৃণমূলের বিজেপির বিরুদ্ধে বলা, তাহলে আমি আখতারের হয়ে আর ভোট চাইবো না, নিরাপদ সরকারের হয়ে আমি ভোট চাইবো। এত বড় চ্যালেঞ্জ দিলাম, বুঝতে পারছেন না? এত বড় চ্যালেঞ্জ দিলাম। আর রাহুল গান্ধী জোট হয়েছে বলছো তো, কংগ্রেস আর সিপিএম জোট করেছে বলেছো তো? যদি সত্যিকারের জোট করে থাকে, আমি বলছি একটা প্রোগ্রাম রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী, গান্ধী পরিবারের 3 জনের মধ্যে কাউকে একটা নিয়ে এই বসিরহাটে নিরাপদ সর্দারের সমর্থনে প্রোগ্রাম করুক, আমি আখতারের হয়ে আর ভোট চাইবো না। আমি তো বুঝে গেছি বকলমে বিজেপি তৃণমূলকে সুবিধা করছে, আইএসএফ এর ভোটটা কাটতে হবে, আইএসএফ এমপি বেরিয়ে যাবে, আটকাতে হবে। কারণ এক ছুঁচোবাজি সংযুক্ত মোর্চার আইএসএফ এর এক ছুঁচোবাজি রাজ্যের আইনসভায় আছে, পাগলা করে দিচ্ছে 293টাকে। সারা রাজ্যের মানুষ যার ধর্ম বর্ণ নির্বিশেষে গ্রহণ করছে আইএসএফ কে। এই আইএসএফ এর এমপি যদি আখতার পার্লামেন্টে সহজে চলে যায়, তাহলে ওদের রাজনৈতিক কারবার বন্ধ হয়ে যাবে। ওই জন্য বিজেপি তৃণমূলকে সুবিধা করে দাও, আইএসএফ না যেতে পারে। কিন্তু আইএসএফ তো অলরেডি আজকে পার্লামেন্টে গিয়ে বসে আছে আখতার রহমান বিশ্বাস। আমি অবাক, সত্যিকারের কথা। আজকে এখানে প্রোগ্রাম হচ্ছে, আবার যদুরহাটিতে প্রোগ্রাম হচ্ছে। যদুরহাটিতে অন্তত 1020 লোক ছিল, এখানে প্রায় 1006-7 লোক আছে, কম আরো বেশি তো কম নাই। ভাবুন, একটা বিধানসভাতে 6-8 কিলোমিটার 10 কিলোমিটারের ডিফারেন্সে এত লোকের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে কোনো নিরাপদ সর্দার কাজ হবে না, কোনো রেখাপাত্র কাজ হবে না, কোনো মাহাজি সাহেব কাজ হবে না। এখানে অলরেডি চলে গেছেন আখতার রহমান বিশ্বাস, পার্লামেন্টে চলে গেছে, তাই তো নাকি? আর একটা জোটের কথা বলবো, অবাক হয়ে যাবেন। আমরা বসিরহাটটা লেন রিজিট ছিলাম, বসিরহাট আমরা ছাড়বো না, কারণ সত্যিকারের সব থেকে সাংগঠনিক দিক থেকে, ক্ষমতার দিক থেকে সব থেকে এগিয়ে আমাদের বসিরহাট। আমাদের কি বলা হয়েছিল জানেন? এই মোহাম্মদ সেলিম সাহেব বলছে না, হোয়াটসঅ্যাপ চ্যাট বার করবো। আমি তোর চ্যালেঞ্জ করছি, কি সাপ ব্যাং আছে বার করুন না, বাংলার মানুষ দেখুক। হোয়াটসঅ্যাপে টেক্সট করে কি আর জোট হয়? আরে যেখানে ভারতবর্ষের আইন যারা ঠিক করবে, সেই আইনসভার মধ্যে যাওয়ার লড়াই হোয়াটসঅ্যাপে টেক্সট করে দিলে জোট হবে? কোনো তো মনে হয় বাচ্চা কথা হয়ে গেল। যদি উনি সিনিয়র পলিটিশিয়ান, তারপরেও আমি কি চ্যালেঞ্জ করেছি, কি হোয়াটসঅ্যাপে আছে বার করুন, কি সাপ ব্যাং আছে বার করুন। আপনাদের বলি, বসিরহাটকে আমরা চেয়েছিলাম, আমাদের বারবার বলা হয়েছে বসিরহাট সিপিআই এর সিট, ওটা ছাড়া যাবে না। আমরা বারবার বলেছি, আপনি সিপিআই কে বলুন অন্য জায়গায় দান করান, আমাদেরকে বসিরহাটটা দেন না, সিপিআই এর সিট ছাড়া যাবে না। সর্বভারতীয় হ্যান ত্যান বিশাল কথাবার্তা, তো তাত্ত্বিক কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল, আমি অত বুঝতে পারিনি। লাস্টে আমি ফেড আপ হয়েছি। আমার দলের আর যারা রাজ্য নেতৃত্ব আছে, আমি বলছি স্যার আপনারা যে কথা বলুন, এত তাত্ত্বিক কথা বলছে, সর্বভারতীয় করছে, ওসব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না, মাথা ফাতা গরম হয়ে যেতে পারে। তো বারবার কি বলা হয়েছে, বসিরহাট আইএসএফ চাইছি আমরা, বারবার বলেছে না এটা সিপিআই এর সিট, আপনাদেরকে দেওয়া যাবে না, এটা সিপিআই লড়াই করবে। এখন সিপিআই লড়াই করছে, হ্যাঁ বলুন না, নিরাপদ সর্দার কি সিপিআই এর ক্যান্ডিডেট হয়েছে? সিপিআইএম। তাহলে কি বুঝতে পারা গেল তো জোটটা কারা চাইছিল না? আমি বুঝতে পারছেন, মানে আইএসএফ অচ্যুত হয়ে গেছে। আগে ছোট মোদি আমাদেরকে তালাক দিয়েছে, ডিভোর্স দিয়েছে, এখন এরাও দিয়েছে, অসুবিধে নাই। ওই ডিভোর্স দিয়েছে বলে ঘরের কোণে বসে কাঁদবার ছেলে আইএসএফ নয়। মানুষের অধিকার সুনিশ্চিত করার জন্য জেলে গিয়েছি, 42 দিন জেল খেটেছি। মানুষের হয়ে কথা বলতে, কৃষকের হয়ে কথা বলবো, ছাত্র যুবর হয়ে কথা বলবো, হিন্দু মায়ের হয়ে কথা বলবো, মুসলিম মায়ের হয়ে কথা বলবো, দলিতের হয়ে কথা বলবো, আদিবাসীর হয়ে কথা বলবো, ছাত্র যুবর হয়ে কথা বলবো, সরকারি কর্মচারীর হয়ে কথা বলবো। তাতে একবার কেন 100 বার জেল কাটতে হলে নওশাদ সিদ্দিকী প্রস্তুত আছে। ঘরে বসে থাকবো নাকি? লড়াই করে যাচ্ছি। এখন পর্যন্ত 76টা প্রোগ্রাম করেছি সারা পশ্চিম বাংলাতে।
আমি ৭৬টা প্রোগ্রাম করেছি। হ্যাঁ, 500 লোককেও নিয়ে করেছি, আর 15,000 18,000 লোককেও নিয়ে করেছি। ওতে নওশাদ কোনো ভেঙে পড়ে না। 20টা লোককে নিয়ে আমি প্রোগ্রাম করেছি, ফুল মুডে করেছি, আর লক্ষাধিক লোকের সামনেও ফুল মুডে প্রোগ্রাম করি। আমি লোক নিয়ে ভাবি না। ভালোবাসার মানুষ আসবে যে কটা ভালোবেসে হুমকি চুমকিকে উপেক্ষা করে, সেই কটা লক্ষ্যে আমি বুঝাতে পারলে আমি সাকসেস। তাই আপনাদের বলবো, মূল্যবান ভোট নষ্ট করবেন না। আমি আপনাদের বলে যাচ্ছি, এই বসিরহাট লোকসভাতে যারা প্রকৃত বামপন্থায় বিশ্বাসী, বামপন্থার মধ্যিখানে যারা ধান্দাপন্থা, তাদের কথা বলবো না। যারা প্রকৃত বামপন্থায় বিশ্বাসী, তারা বিজেপি তৃণমূলকে তো কখনো দিনই ভোট দিতে পারবে না। তারা দেখছে এই বসিরহাট থেকে কে লড়াইয়ে আছে। বসিরহাট থেকে লড়াইয়ে আছে বিজেপি তৃণমূলকে পরাস্ত করার জন্য, লড়াইয়ে খামচিহ্ন এগিয়ে আছে। ওই বামপন্থী বন্ধুদের ভোটও কিন্তু নিরাপদ সাহেবের কাছে যাবে না, খামচিহ্নতে আসবে। কংগ্রেস কোন মুখ নিয়ে নিরাপদ বাবুকে ভোট দেয় সেটাই দেখব। কংগ্রেসের সর্বভারতীয় নেতা, যে ইন্ডিয়া জোটের প্রধান মুখ, আগামী দিনে যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, যার প্রধানমন্ত্রী হতে পারে রাহুল গান্ধী, সেই রাহুল গান্ধীর বিরুদ্ধে লাল ঝান্ডা প্রার্থী দিয়েছে। আমি বাগজোলার, আমি বাদুড়িয়ার, আমি বসিরহাটের কংগ্রেসের বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যদি আপনাদের দলের সর্বোচ্চ নেতাকে পার্লামেন্টে যাওয়া থেকে আটকানোর চেষ্টা করছে যে লাল ঝান্ডা কেল্লার ওয়াইনডে এই রাহুল গান্ধীর বিরুদ্ধে যে প্রার্থী দিয়েছে লাল ঝান্ডা, আর পশ্চিম বাংলাতে সেই লাল ঝান্ডার পক্ষে আপনারা কিভাবে ভোট করবেন? প্রশ্ন আমার থেকে যাচ্ছে, ভোটটা কোন দিকে দেবেন? আমি অনুরোধ করবো, বিজেপি তৃণমূলকে ভোটটা দিয়ে ভোটটা নষ্ট করবেন না, আর লাল ঝান্ডার পক্ষেও বেশি ভোট আসবে না, সে কোনো ভোটটা নষ্ট করবেন না। আক্তার রহমান বিশ্বাসকে ভোট দিন, ভোটের মার্জিন বাড়ান। আক্তার রহমান বিশ্বাস এখানে জিতলে সমস্ত রকম তুলাবাজি, গুন্ডামি, মাস্তানি সব আমরা ছুটিয়ে দেবো। আর এখানে শুনছি নাকি কয়েকজন খুব মস্তানি টস্তানি করছে। করুক, সময় কথা হবে, সময় কথা বলবে। কারণ মনে আছে তো শাহজাহান শেখ কি বলেছিল বলুন তো? ইডি একটা কি করবে বলেছিল না? এখন কি হচ্ছে বুঝতে পেরেছেন? এখন শাহজাহান শেখ বুঝতে পারছে, আল্লাহ কি ভুল কাজ করেছিলাম গো। শিবু উত্তম, যে শিবু উত্তমের পুলিশ বলতো যাও শিবু উত্তমকে গিয়ে বলো সমস্যার সমাধান হয়ে যাবে, সেই শিবু উত্তম জেলের ভাত খাচ্ছে আর বলছে ভগবান কি ভুল কাজটা করেছিলাম, কেন রাতে ফিটে রাখার বানাতে ডেকেছিলাম। বুঝতে পেরেছেন? যে পুলিশ বলতো যে শিবু উত্তমদের কাছে যাও সব সমস্যার সমাধান হয়ে যাবে, সেই পুলিশও কাজকে ধরে জেলের ভাত খাওয়াচ্ছে। বুঝতে পারছেন? আপনাদের পাড়ার চারানার নেতা যদি মনে করে দাদার হাত দিদির হাত কাঁধে আছে, তো সেই চারানার নেতাকে একটু শুধু মনে করে দিতে চাই। আরাবুল ইসলামেও কিন্তু অনেক কথা বলেছিল, নিজেকে মুকুটবিহীন বাদশা বলেছিল, আইএসএফ এর সাথে লেগেছিল, আইএসএফ এর 5 টাকার পেনের খোঁচাতে কিন্তু জেলের ভাত এখনো আরাবুল ইসলাম খাচ্ছে। সেই নেতার উদ্দেশ্যে বলবো, রাজনীতি করুন, ভালো জিনিস, রাজনীতি করুন। মানুষ ভোট দিলে জিতবেন, মানুষ যাকে চাইবে জিতবেন, সে জিতবে। হুমকি চুমকি দিলে একটু মনে রাখুন, এখন শওকত মোল্লার পরবর্তী লাইন আসছে। আর ওদিকে অনুব্রত মণ্ডলকে দেখুন, মমতা ব্যানার্জি কেন কারো বাবার ক্ষমতা হয়নি অনুব্রত মণ্ডলকে তিহারের জেল থেকে মুক্ত করার। এ তো একটা সামান্য ব্লকের নেতা, সামান্য পঞ্চায়েতের নেতা, পাড়ার গুলো, তাই তো? ও আপনার বীরভূমের নেতা, যে গুড় বাতাসা চড়ম করতো, আজকে সে জেলে গুড় পাচ্ছে না, চড়মও করতে পারছে না। তাকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বার করতে পারছে না। ও জ্যোতিপ্রিয় মল্লিক, যার নাকি শুনছি 20,000 কোটি টাকা শঙ্কর আড্ডের মাধ্যমে, এখন আর সুইস ব্যাংকে টাকা যাচ্ছে না। তৃণমূল এসে কিন্তু কিছু পরিবর্তন করেছে, এটা কিন্তু তৃণমূলকে ধন্যবাদ জানাতে হবে। লাইন অনেক নতুন দেখিয়েছে, যারা চুরি করবে তাদের জন্য। সুইস ব্যাংকে আর টাকা এখন রাখছে না, এখন দুবাই সিঙ্গাপুরে টাকা চলে যাচ্ছে। 10,000 কোটি টাকা এই পার করে দিয়েছে। সে আজকে কোথায়? তার সুগার কি এখন কমে গেছে? মমতা ব্যানার্জি কি তাকে ভুলে গেছে? যখন ইডি এসেছিল তার বাড়ির সামনে অনেক বড় কথা, ওর সুগার বেড়ে গেছে, কিছু হলে দেখে নেবো। জেলের ভাত আর জেলের রুটি খেয়ে কি সুগার কমে গেল নাকি? তার কথা আর মুখে নিচ্ছে না মমতা ব্যানার্জি। বুঝতে পেরেছেন তো? যতক্ষণ দরকার লাগবে তৃণমূলে ততক্ষণ ব্যবহার করবে, যে দরকার মিটে যাবে ছুঁড়ে ফেলে দেবে। তাই আপনার এলাকার কারা আছে যারা গুন্ডামি মস্তানি করছে, তাদেরকে সতর্ক করে দিয়ে যাচ্ছি। কারণ আপনাদের যারা নেতারা আছে তাদেরকে একটু দেখুন, আপনি দাদা দিদির কথা শুনে হিংসায় জড়িয়ে পড়বেন, মামলাটা কিন্তু, অভিযোগটা আমরা কিন্তু আপনার নামে করব। হয়তো পুলিশ এখন কিছু বলবে না, এটা মনে রাখবেন, এক মাগে শীত যায় না,
এক মাগে সিট যায় না। আমার অভিযোগ করা থাকলো 2 বছর পরে হলেও অভিযোগকে আমি তুলব কোর্টের মাধ্যমে, তখন বুঝিয়ে দেবো মজা। আর একটা কথা বলি, ওই হুমকি চুমকি দিচ্ছে মিথ্যা কেস ফেসও ভয় খাবেন না। আমি দায়িত্ব নিয়ে বলি, আপনাদের কোর্ট বসিরহাট তো, মিথ্যা কেস যদি দেয়, শীতকাল হলে বলতাম একটা এক্সট্রা কাজ করবেন, মোটা কাপড় নেবেন, কম্বল নিয়ে নেবেন। এখন তো শীতকাল নয়, পুলিশ যদি ধরতে আসে মিথ্যা কেসের ভয়ে ছুটে পালাবেন না, দাঁড়াবেন। শুধু গড়ের ফ্যামিলিকে বলে দেবেন যে আমাদের নেতৃত্ব যারা আছে তাদের কাছে আধার কার্ডের জেরক্সটা পৌঁছে দিতে পারবেন। বাড়ির লোককে বলে দেবেন আধার কার্ডটা বাবু ওইখানে পৌঁছে দাও, আমাদের কাজ হবে। আমি দায়িত্ব আপনার নিয়ে যাচ্ছি এখান থেকে। আপনাকে পুলিশ রাত্রে অ্যারেস্ট করে কোর্টে তোলার আগে আমাদের লয়ার আপনার জামিনের জন্য কোর্টে হাজির থাকবে। ভয় পাওয়ার কিছু আছে? ভয় পাওয়ার কিছু আছে? আমার নামে কোন মামলা দেয়নি? কিছু বাকি রেখেছে? আর কিছু বাকি আছে? আমার নামে আর্মস অ্যাক্ট দিয়ে দিয়েছে, আমি নাকি গুলি ফুলি বন্দুক ফন্দুক বোম ফোম করেছি। তো ঠিক আছে, চলো, কি হয়েছে? ভয় পেয়েছে নাকি? হুজুর হুজুর করবো নাকি মমতাকে? হ্যাঁ, না শুভেন্দুকে হুজুর হুজুর করবো? অত সহজ নয়। মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, মোহাম্মদ সেলিমের কাছে নওশাদ সিদ্দিকীর টিকি বাঁধা নয়। আমি ভালোবাসায় আপনাদের কাছে বিক্রি হয়ে আছি। আপনাদের ভালোবাসার জন্য আমার কাছে মন্ত্রিত্ব টাকা পয়সা তুচ্ছ, এটা বলে যাচ্ছি। বন্ধুগণ, শেষ করবো, একটা কথা বলবো। একটা খুব প্রচারণ হচ্ছে, কি বলুন তো, যে আইএসএফ বিজেপির টাকা নিয়েছে। এটা জোটের এই সিপিএম জোট থেকে বেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত বলতো, তাই না? ওটা তৃণমূলেরা বলতো। সিপিএম জোট থেকে বেরিয়ে গিয়ে সেই দিন থেকে আমাদের উপরে ক্রমাগত আক্রমণ। সিপিএম বলতে শুরু করেছে তৃণমূল বিজেপি সবার কাছে টাকা নিয়েছে। আমি তাহলে বলি, তৃণমূল বিজেপি সবার কাছে যখন টাকা নিয়েছি, সিপিএম এর সাথে যখন 21 আমরা লড়াই করেছি, একসাথে লড়াই করেছি, তো তাহলে ওই টাকার ভাগ কি সিপিএম এর বন্ধুরা পেয়েছিল আমার কাছ থেকে? ওই জন্য চুপ ছিল। হ্যাঁ, আর এখন ভাগ দিচ্ছি না বলে রাগ করছে। তবে আমি একটা কথা বলি, ও তো বলছে অনেক, প্রমাণ তো দেখাতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। তবে আমি আপনাকে একটা কথা বলি, আমি ব্যাট ধরে দাঁড়িয়ে আছি, ব্যাটে বলে হবে, শুধু বাউন্ডারির বাইরে নয়, স্টেডিয়ামের বাইরে বলকে পাঠিয়ে দেবো। আমি শুধু বড় নেতাদের মুখে বলবে অপেক্ষায় আছি। ওই পাড়ার চারানার নেতাদের নিয়ে আমি ভাবি না, ও সময় আমার নাই। ওরা দেখুন, মমতা ব্যানার্জি কি বলে, একটা দল বেরিয়েছে, বিজেপি সুবিধা করছে, হ্যান করছে, ত্যান করছে, সব বলছে, কাটিয়ে কুটিয়ে বেরিয়ে যাচ্ছে। একবারের জন্য বলার সাহস নাই যে আইএসএফ বিজেপির কাছ থেকে এত টাকা নিয়েছে। মমতা ব্যানার্জি যদি সৎ সাহস থাকে, এখানকার যারা বড় নেতা আছে, এখানকার যে এমএলএ আছে, তাকে বলছে, আর ব্লকের কে নেতা মস্তান আছে, তাকে বলছে আপনার নেত্রীকে বলুন, মমতা ব্যানার্জি যদি সাহস থাকে, আইএসএফ এর নাম ধরে, নওশাদ সিদ্দিকীর নাম ধরে বলুন কত টাকা নিচে, এতটুকু শুধু বলতে বলুন। তারপরে এই 5 টাকার পেনের খেলা মমতা ব্যানার্জিও বুঝে যাবে। বলবে না, আমি চ্যালেঞ্জ করছি, এ বলবে না, শুধু কাটিয়ে কুটিয়ে বেরিয়ে যাবে। তারপরেও বলবো, আপনারা বুতে বুতে আজকের পর থেকে যদি কেউ বলে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ বিজেপি তৃণমূলের কাছ থেকে টাকা নিয়েছে, বলবেন ভাই কোনো প্রমাণ আছে? প্রমাণ দেখাতে পারবে না বলবেন। তারপরেই এই নওশাদ সিদ্দিকী আজকে আপনাদের সামনে, এখানে হাজার হাজার 6-7 হাজার মানুষ আছে এখানে সামনে, আমি দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি প্রকাশ্য বিজেপি তৃণমূলের কাছ থেকে টাকা নেবো, যদি ব্যবস্থা করতে পারে তৃণমূল আর বামপন্থী বন্ধুদের ব্যবস্থা করতে বলুন। ভয় লাগছে নাকি? নেবো, আমি প্রকাশ্য বলছি, নেবো বিজেপি তৃণমূলের কাছ থেকে, গোপনের দরকার নেই আমার, ব্যবস্থা করুন। হ্যাঁ, না সবার দীর্ঘায়ু কামনা করি। বুঝে আসছে আমি কি বলছি? এরা টাকা দেবে মনে হচ্ছে, যারা বাচ্চাদের ওই মিড ডে মিলে হাত মারে, যারা রেশন চুরি করে খায় গরিবের, যারা তোলা তুলে খায়, তারা নাকি আমাকে আবার টাকা দেবে। যারা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে টাকা নিয়ে ঔষধের দাম বেড়ে যাচ্ছে, চুপ করে আছে, তারা নাকি আমাকে আবার টাকা দেবে। আমি আপনাকে বলছি, কোনো মায়ের লাল নাই বলতে পারবে না যে নওশাদ সিদ্দিকীকে বিজেপি তৃণমূল টাকা দিয়েছে। ওই কি, ওই পাড়ার নেতারা বলে দিতে পারে, বড় নেতারা বলতে পারবে না, কারণ জানে ও নওশাদের নামে বললে বিপদ আছে। কারণ ইতিপূর্বে একটা তৃণমূলের নেতা না আমার নামে বলেছিল এত টাকা নিয়েছে, এমন উকিলের চিঠি পাঠিয়েছি, কেস করতে হয়নি, শুধু উকিলের চিঠি পাঠিয়েছি, সে ভয়ে দেখেছে, আর তাকে রাজনীতির ময়দানে দেখা যায় না, রাজনীতির মঞ্চা দেখতে পাই না। বুঝতে পেরেছে?
আমি ভাই মারামারি হানাহানির পক্ষে নয়, AK-47 আমার লাগবে না, এই 5 টাকার পেন আমার যথেষ্ট, বুঝিয়ে দেবো আমি মজা। তা বন্ধুগণ, যে আমার বামপন্থী বন্ধুরা আজকে আইএসএফ সম্পর্কে মিথ্যাচার করছেন, আইএসএফ নাকি টাকা নিয়েছে, সেই বামপন্থী বন্ধুর কাছে আমার একটা অফার। যে তৃণমূলের বন্ধুরা আজকে আইএসএফ এর নামে মিথ্যাচার করছেন, যারা বলছেন বিজেপি নাকি টাকা নিয়েছে, তাদের কাছে একটা অফার। আমি প্রকাশ্য বলছি টাকা নেব, তবে যে ভাই যে বন্ধু আমার টাকার ব্যবস্থা করে দেবে, সে ভাই সেই বন্ধুকে আমি 90% টাকা দিয়ে দেবো। বিজেপি নাকি কোটি কোটি টাকা দেয়, তো ভাই হাজার হাজার কোটি টাকা নাকি দেয় বলে। আমি 1000 কোটির দরকার নেই, 100 কোটি দিক, 100 কোটি দিলে আমি 90 কোটি যে বন্ধু ব্যবস্থা করে দেবে তাকে দিয়ে দেবো, মাত্র 10 কোটি রাখবো পার্টি চালানোর জন্য। আমি তো ওপেন স্টেজ বলছি, আর কোনো কথা হবে? এবার আজকের পর থেকে কেউ যদি বলে, কি বলবেন, তুই ব্যবস্থা কর, কত টাকা দিয়েছে প্রমাণ তো দেখাতে পারছিস না, ও বাদ দে, তুই ব্যবস্থা কর, ভাইজান স্টেজ আমাদের বলেছে। পারবেন তো বলতে? আইএসএফ এর সাথে পেরে উঠতে পারছে না, ওই জন্য দেখে দিচ্ছে। আইএসএফ কি মুসলমান হিন্দু নির্বিশেষে মানুষের কথা বলছে। আমার সরস্বতী মায়ের ছেলের চাকরিটা চুরি হয়ে গেছে, আইএসএফ বলছে যখন, তখন কি বলছে, মুসলমানদের দল, নওশাদের মাথায় টুপি মুখে দাঁড়িয়ে ওর কাছে যাস না। আর আমার ফতেমা মায়ের ছেলের চাকরিটা চুরি হয়েছে, যখন প্রতিবাদ করছে তখনই বলছে ও বিজেপির দালাল। যাবো কোথায় রে ভাই? হ্যাঁ, রাম কাকার রেশন চুরি করে নিচ্ছে তৃণমূলের দল, আমাকে বলছে হিন্দু মুসলমানের রাজনীতি করছে। রহিম চাচারও রেশন চুরি করে নিচ্ছে তৃণমূলের দল, আর আমাকে বলছে হিন্দু মুসলমানের রাজনীতি করতে পারবো না। আমার লড়াইটা একদম নির্দিষ্ট লড়াই, আমাদের লড়াইটা বঞ্চিত মানুষের পাশে থাকা লড়াই। সেই বঞ্চিত সমাজের মধ্যে হিন্দু, দলিত, আদিবাসী, পিছিয়ে বর্গের মুসলমান হতে পারে দেখার দরকার নাই। আপনারা জানেন হিন্দু সমাজের পূর্বপুরুষরা দেবদেবীর নামে যে সম্পত্তিটা উৎসর্গ করে গিয়েছিল, সেটাকে বলা হয় দেবত্ব সম্পত্তি। তৃণমূলের উন্নয়নের ছোঁয়া এমন বিএলআর অফিসে চলে গিয়েছে, ওই সম্পত্তিগুলো বিক্রি করে দিচ্ছে। আমি যখন লড়াই করছি, আমরা যখন লড়াই করে বলছি ওই সম্পত্তি ফিরিয়ে নিয়ে এসে দেবদেবীর নামে, মন্দিরের নামে বুঝিয়ে দিতে হবে, তখনই মুসলমানদের দল হয়ে যাচ্ছে নওশাদ। যখন ওয়াকফ সম্পত্তির কথা বলছি, মসজিদ মাদ্রাসার নামে যেগুলো ওয়াকফ করে গিয়েছিল সেটাও বিক্রি হয়ে যাচ্ছে, ফিরিয়ে নিয়ে এসে মসজিদ মাদ্রাসাকে দিতে হবে। যখন বলছি তখন মুসলমানদের দল আর বলছে না, তখন বলছে বিজেপির দালাল হয়ে গেছে। যাবো কোথায়? মুসলিম মায়ের কথা বললে মুসলিম বিজেপির দালাল, হিন্দু মায়ের কথা বললে কি হয়? মুসলমানদের দল। বলা কি বন্ধ করে দেবো? আমি বলা বন্ধ করব না, মানুষের জন্য লড়ে যাব। শেষ কথা ভাই, অনেক শেষ করতে করতে অনেক বলে ফেললাম। মমতা ব্যানার্জি, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, অভিষেক ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, এদের কোনোদিন মারামারি হতে দেখেছেন আপনারা হাতাহাতি? এর বলেন ভাই, ঝিমিয়ে গেলেন নাকি? কোনোদিন দেখেছেন? কিন্তু মারামারি কোথায় হয়? বাদুড়িয়া, বাগজলা, যদুরহাটি, ভাঙড়, ক্যানিং। আমি অনুরোধ করছি প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীদেরকে এই মারামারি থেকে আপনারা বিরত থাকুন। মমতা ব্যানার্জি দেখে শুভেন্দু অধিকারীকে চা খাওয়াচ্ছে বিধানসভার মধ্যে, ওদের মারামারি নাই। দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, আপনার সুকান্ত মজুমদার এসি রুমে বসে কেক কাটছে, ওদের মারামারি নয়। পার্থ চ্যাটার্জি চাকরি চোর আর সুজন চক্রবর্তী এক জায়গায় বসে এসি রুমে ওদের গল্প করছে, তাদের মারামারি নয়। মারামারি কেন? এই বুথ স্তরে কে তৃণমূল, কে বিজেপি, সিপিএম, কি আইএসএফ? অনুরোধ করছি।